কালরাত্রি স্টুডিওর বিশেষ উপস্থাপনা এই মুহূর্তে শুনুন বাংলা ভূতের ঘটনা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুটি সত্য ভৌতিক ঘটনা। আজকের প্রথম ঘটনা বাঁশবাগান নিয়ে এবং দ্বিতীয় ঘটনাটাও বাঁশবাগান রিলেটেডই হতে চলেছে। তো আর একদম দেরি করছি না, শুরু করছি আজকের প্রথম ঘটনা। শোনো ভাই, আজ যে ঘটনাটা বলবো তা আমার সাথে ঘটা ঘটনা। এই ঘটনাটা গল্প হিসেবে নিও না, এটা আমার জীবনের এমন একটা দাগ যেটা আজও অমাবস্যার রাতে আমাকে ঘুমোতে দেয় না। ঘটনার শুরুটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু শেষটা ছিল কল্পনারও অতীত। আমাদের গ্রামে তখন সবে বিদ্যুতের খুঁটি বসছে, কিন্তু লোডশেডিংও ছিল নিত্যসঙ্গী। সেদিন ছিল ভাদ্র মাসের গুমোট একটা রাত। আমি নিজে গিয়েছিলাম নদীর ওপারে মাসের বাড়িতে একটা দরকারে। ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেল। অমাবস্যার কাছাকাছি সময়। আকাশটা যেন কালের মতো কুচকুচে কালো। পকেটে থাকা টর্চটা জ্বালিয়ে মেঠো পথে হাঁটছি। গ্রামের প্রান্তে ঢোকার ঠিক আগেই পড়ে সেই শ্মশান আর লাগোয়া বিশাল বাঁশঝাড়। দিনের বেলাতেও ওদিক দিয়ে কেউ একা যেতে চায় না। আমি যখন বাঁশবাগানের কাছাকাছি পৌঁছালাম, খেয়াল করলাম চারিদিকে চেনা শব্দগুলো, ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, সব যেন এক লহমায় মুছে গেছে। অদ্ভুত একটা নিস্তব্ধতা, এতটা নিঝুম যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানিও আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আমার ঠিক ঘাড়ের ওপরে কেউ যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একটা ঠান্ডা বাতাস শিরদাঁড়া দিয়ে নিচে নেমে গেল। ভাবলাম মনের ভুল, কিন্তু কয়েক পা এগোতেই শুনলাম একটা মিষ্টি কণ্ঠস্বর একেবারে কানের কাছে। এত রাতে একা যাস না রে খোকা। গলাটা শুনতেই আমার রক্ত হিম হয়ে গেল। এটা ঠিক আমার দিদিমার গলা, যিনি গত বছর আগে মারা গেছেন। আমি থমকে দাঁড়ালাম, টর্চটা পিছন দিকে ঘোরালাম, কিন্তু শুধু কুয়াশার বাঁশঝাড়ের আবছা অন্ধকার ছাড়া কিছুই নেই। কিন্তু আমি দিব্যি বুঝতে পারছি কেউ একজন আমার ঠিক দুহাত দূরে দাঁড়িয়ে আমাকে দেখছে। তার অস্তিত্বের সেই ভারী ভাবটা আমি অনুভব করতে পারছিলাম। আমি ঘামতে শুরু করেছি, পা দুটো যেন মাটির সাথে আটকে যাচ্ছে। জোর করে দৌড়তে শুরু করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমি যে পথ দিয়ে বাড়ি যাওয়ার কথা সেই পথটা যেন অনন্ত হয়ে গেছে। আমি বারবার দৌড়াচ্ছি আর বারবার সেই ভেঙে পড়া কালভার্ট আর সেই অদ্ভুত পাকানো বাসটার সামনে ফিরে আসছি। আমার অনুভূতিটা ছিল এমন, মনে হচ্ছিল চারপাশের গাছগুলো যেন নড়াচড়া করছে, টর্চের আলোটা যেন অন্ধকারে শুষে নিচ্ছে, আলোর তেজ কমে আসছে। আমার পায়ের শব্দ একটা নয়, মনে হচ্ছিল দুটো জোড়া পা একসাথে চলছে। আমি থামলে সেই দ্বিতীয় পায়ের শব্দটা 1 সেকেন্ড পরে থামছে, ঠিক যেন কেউ আমাকে নিখুঁতভাবে অনুসরণ করছে। হঠাৎই টর্চের আলো দেখলাম রাস্তার ঠিক মাঝখানে একজন মানুষ পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাদা ধুতি, কিন্তু মাথাটা অদ্ভুতভাবে ঘাড়ের ওপর কাঁধ হয়ে ঝুলে আছে। আমি ডাক দিতে গিয়েও থেমে গেলাম। যখনই লোকটার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম লোকটার কোনো ছায়া নেই, অথচ আমার টর্চের আলো ওর ওপর পড়ছে। লোকটা নড়ছে না, শুধু এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু বলছে, যা বোঝা যাচ্ছে না। আমার তখন দিশেহারা অবস্থা। মনে পড়ল বাবা বলতেন, বিপদে পড়লে নিজের ওপর যেন নিয়ন্ত্রণ হারাস না বাবা। আমি চোখ বন্ধ করে জোরে জোরে চিল্লাতে চিল্লাতে ডাকতে শুরু করলাম বাড়ির লোককে। হঠাৎ করেই যেন কানের পর্দায় একটা তালি লাগার মতো আওয়াজ হলো, আর আমি দেখলাম আমি আসলে আমার বাড়ির পেছনের পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, রাস্তা থেকে যা অনেকটা দূরে। বাড়ি ফিরে আমার 3 দিন ঘোরের মধ্যে কেটেছিল। কবিরাজ মশাই এসেছিলেন। তিনি বলেছিলেন সেদিন যদি ওই ছায়ার চোখে চোখ পড়ত তবে আর ফেরা হতো না। আজ রাতে বৃষ্টি হলে বা বাঁশঝাড়ের মর্মানি শুনলে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। মনে হয় কেউ একজন এখনো সেই বাঁশঝাড়ের অন্ধকার থেকে আমার নাম ডাকছে।
তো ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও। আর দর্শকদেরকেও বলছি, ঘটনাটা লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ এই পরিবারকে বড় করতে হবে তো, তাই না? এই ঘটনাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং আমাকে জানাও যে কেমন লেগেছে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। ভাই, আজ যে তোমাকে ঘটনাটা বলবো তা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি আজও রাতে লাইট নিভিয়ে ঘুমোতে পারি না। আমার নাম বলছি না, কারণ আমি আজও নিশ্চিত না এটা শুধু একটা ঘটনা ছিল নাকি এখনও কেউ আমার নাম ধরে ডাকে অন্ধকারে। ঘটনাটা আজ থেকে প্রায় 12 বছর আগে। তখন আমার বয়স 25, সদ্য চাকরি পেয়েছি। শহরের কোলাহল ছেড়ে পোস্টিং হয়েছিল এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটা নদীর ধারে, দিনের বেলায় স্বর্গের মতো সুন্দর, কিন্তু সন্ধ্যা নামলেই যেন অন্য একটা জগৎ। আমি প্রথম দিন যখন সেখানে পৌঁছই তখন সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ লালচে, নদীর জল কালচে হয়ে উঠছিল। গ্রামের মানুষজন আমাকে অদ্ভুত চোখে দেখছিল, যেন আমি মানুষই না। একটা অদ্ভুত সতর্কতা। স্কুলের প্রধান শিক্ষক আমাকে বললেন, আপনি যে বাড়িটায় থাকবেন ওটা একটু পুরনো, তবে ভাড়া কম। অনেকে অনেক কথা বলে ওই বাড়ির নামে, তবে সে কথায় কান দিলে চলে না। তবে কিন্তু ঘটনাটা কিন্তু আমার সত্যি বলে মনে হয়। আমি হেসেছিলাম। আমি তখন বাস্তববাদী মানুষ, ভূত মানতাম না। বাড়িটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। তারপরেই ছিল বাঁশঝাড়, তারপরেই শ্মশান। প্রথম দিন রাতে কিছুই হয়নি, শুধু একটা অদ্ভুত নীরবতা ছিল। এতটাই নীরব যে নিজের হৃৎপিণ্ডের শব্দও শুনতে পাচ্ছিলাম। রাত তখন প্রায় 2টো। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন বারান্দায় হাঁটছে, খটখট শব্দে। আমি ভেবেছিলাম বিড়াল হবে। গ্রামে এসব স্বাভাবিক, কিন্তু শব্দটা নিয়মিত ছিল, মানুষের পায়ের শব্দের মতো। আমি দরজার কাছে গিয়ে কান লাগালাম। শব্দ থেমে গেল। আমি দরজা খুললাম। বাইরে কেউ নেই, শুধু হালকা কুয়াশা, বাঁশপাতার মৃদু শব্দ। ফিরে এসে শুয়ে পড়লাম। তারপর খুব স্পষ্ট শুনলাম আমার নাম, ফিসফিস করে। আমি হিম হয়ে গেলাম। শরীর নড়ছিল না, চোখ খোলা, গলা শুকিয়ে কাঠ। শুনছ? ওটা নারীর গলা। আমার জীবনে তখন কোনো সম্পর্ক ছিল না। গ্রামে আমাকে কেউ ঠিকমতো চিনতও না। তাহলে আমি সারা রাত জেগে কাটালাম। তৃতীয় রাতে দরজায় নকনক শব্দ। দিনের বেলা নিজেকে বোঝালাম হয়তো স্ট্রেস আর নতুন জায়গার জন্য এমনটা মনে হচ্ছে, কিন্তু 4 নম্বর রাতে ঠিক 3:15 দরজায় টোকা পড়ল, ধীরে ধীরে 3 বার। আমি বিছানায় বসে পড়লাম, ঘড়ির দিকে তাকালাম 3:15। আমি জিজ্ঞাসা করলাম, কে? কোনো উত্তর নেই। আবার টোকা, এইবার একটু জোরে। আমার ভিতরটা কাঁপছিল, কিন্তু আমি জানি না কেন আমি দরজা খুলে ফেললাম। বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ। খালি পা। 1, 2, 3 সোজা আমার দরজার সামনে এসে শেষ। বাইরে বৃষ্টি হয়নি, মাটি শুকনো, কিন্তু পায়ের ছাপগুলো একদম ভেজা। আমি হাঁটু গেড়ে বসে ছুঁয়ে দেখলাম, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। পরের দিন স্কুলে গিয়ে আমি চুপ থাকতে পারলাম না। এক বৃদ্ধ দারোয়ানকে জিজ্ঞাসা করলাম। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, বাড়িটা আগে কার ছিল জানেন? আমি মাথা নাড়ালাম। তিনি বললেন, ওই বাড়িতে এক মেয়ের বিয়ে হয়েছিল। তার স্বামী তাকে রোজ চুল্লু খেয়ে এসে মারধর করত। বেচারি অত্যাচার সহ্য করতে না পেরে এক রাতে গলায় দড়ি দেয়, ওই বাড়িটাতেই। আমার বুকের ভেতর কেমন যেন চেপে গেল। আমি জিজ্ঞাসা করলাম, তার নাম? তিনি নাম বললেন। আমার শরীর অবশ হয়ে গেল, কারণ সেই নামটাই আমি আগের রাতে শুনেছিলাম। সে নিজের নাম বলছিল। আয়নায় যে মেয়েটা দাঁড়িয়েছিল। আমি বাড়ি ছাড়তে চেয়েছিলাম, কিন্তু গ্রামে আর কোনো থাকার জায়গা ছিল না। সেই রাতে আমি সব লাইট জ্বালিয়ে রাখলাম। রাত 3টার আগে
কিছুই হলো না। 3টা বাজতেই হাওয়া ঠান্ডা হয়ে গেল, জানালা বন্ধ, তবুও পর্দা নড়ছে। আমি বাথরুমে গেলাম মুখে জল দিতে। আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে, সাদা শাড়ি, ভেজা চুল, মাথা কাত করা। আমি জমে গেলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, সে আছে। এইবার তার চোখ দুটো সরাসরি আমার দিকে তাকিয়ে। চোখে কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই, শুধু এক অসীম দুঃখ। আমি কাঁদতে শুরু করলাম। আমি জানি না কেন সে ঠোঁট নাড়ল, আমাকে কেন বাঁচালে না। আমি চিৎকার করে উঠলাম, আয়নাটা ভেঙে ফেললাম। তারপর থেকে আমি ঘুমাতে পারতাম না। ঘুমালেই একই স্বপ্ন, আমি সেই মেয়েটা, আমাকে মারছে কেউ। আমি চিৎকার করছি, কেউ শুনছে না। আমি গলায় দড়ি দিচ্ছি, চেয়ার লাগিয়ে মরছি। আর ঠিক সেই মুহূর্তে আমি জেগে উঠছি। গলায় জারা পড়া নেই। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গলায় দাগ, পাতলা লালচে দাগ, দড়ির মতো। আমি আর নিজেকে বোঝাতে পারছিলাম না এটা কল্পনা। আমি ঠিক করলাম আজ যদি কিছু হয় আমি মুখোমুখি হব। রাত 3:15, দরজায় টোকা। আমি বললাম ভিতরে আসো। দরজা নিজে থেকে খুলে গেল। ঘর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে ভেতরে এলো। এবার আমি স্পষ্ট দেখলাম তার চোখে জল, ঠোঁট নীলচে, গলায় কালচে দাগ। সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, তুমি কি চাও? সে বলল, আমার কথা কেউ জানে না, কেউ শোনেনি, আমি মরতে চাইনি। তার কণ্ঠে এত কষ্ট ছিল, আমি সহ্য করতে পারছিলাম না। আমি বললাম, আমি তোমার সব কথা বলবো, সবাইকে বলবো। সে ধীরে ধীরে হাসলো, তারপর বলল, তাহলে আমি যাই। জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল না, শুধু হাত বাড়িয়ে আমার গলা ছুলো। বরফের মতো ঠান্ডা। আমি অচেতন হয়ে পড়ে গেলাম। পরের দিন সকালে আমি হাসপাতালে জেগে উঠলাম। গ্রামের লোক বলল, সকালে আমাকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। দরজা খোলা, ঘরে সব কিছু এলোমেলো। আমি বাড়িটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু যাওয়ার আগে আমি গ্রামের লোকের সামনে দাঁড়িয়ে তার গল্প বলেছিলাম। কিভাবে তাকে অত্যাচার করা হতো, কিভাবে সে সাহায্য চেয়ে পায়নি। গ্রামের মানুষজন তার কবরের পাশে একটা ছোট্ট পাথর বসিয়েছিল নাম লিখে। তারপর থেকে নাকি আর কেউ কিচ্ছু দেখেনি। কিন্তু আমি শহরে ফিরে এসেছি বহু বছর, বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, সব কিছু স্বাভাবিক। তবু মাঝে মাঝে গভীর রাতে যখন ঘড়িতে 3:15 বাজে, আমার ঘরের দরজায় খুব আস্তে আস্তে ঠক ঠক শব্দ। আমার স্ত্রী কিছু শোনে না, শুধু আমি শুনি। আর কখনো কখনো আয়নায় দাঁড়ালে নিজের পেছনে খুব হালকা করে দেখি সাদা একটা ছায়া। সে আর দুঃখী না, কিন্তু সে যায়নি। আমি আজও লাইট নিভিয়ে ঘুমোতে পারি না, কারণ আমি জানি সব ভূত ভয় দেখাতে আসে না। কেউ কেউ শুধু চাই তার গল্পটা কেউ জানুক। ভাই, এই ছিল ঘটনা। তোমার কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে। এবং যারা শুনছো তাদেরকেও বলছি যে অবশ্যই কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইবটাও করে দাও। তো বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরাও যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমরা জাস্ট ক্লিক করবে আর ঢুকে যাবে, এবং ঘটনা লিখে তোমরা আমাকে পাঠিয়ে দিতে পারো যে কোনো মাধ্যমে। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমার মোটিভেশনটা আসে। আর তোমরা যদি মোটিভেশন না দাও আমাকে, মানে লাইক কমেন্ট না করো, তাহলে কিভাবে চলে বলো? তাহলে আমি ঘটনাটা কীভাবে বানাই? তো আর একদম বেশি দেরি করছি না, আজকের ঘটনাটা এখানেই শেষ করছি।